আসসালামু আলাইকুম। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এবং কাস্টমস আইনের অধীনে কাস্টম অ্যাক্ট 1969 এর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনিয়ম মামলা হয়, এই অনিয়ম মামলাগুলো যখন বিভিন্ন কমিশনারের থেকে মামলাগুলি নিষ্পত্তি করে চূড়ান্ত মামলা রায় ঘোষণা করা হয়, তখন এই মামলাগুলো সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হয় যে এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা আপিল করতে চাই। তো এই আপিল আসলে আপনারা কিভাবে করবেন, আপিল করার সময় কত টাকা জমা দিতে হবে, আপিলগুলো কত দিনের মধ্যে নিষ্পত্তি হয় এবং কোন মামলার জন্য সাধারণত কোথায় আপিল করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যেসব বড় বড় প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি সহ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং যারা কাস্টমস আইনে আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করেন, তাদের জন্য এই বিষয়টি আসলে সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে ভ্যাট আইনে বা কাস্টমস আইনে আসলে অনিয়ম মামলা হয় আসলে বহুবিধ কারণে। সাপোজ কোনো ব্যক্তি রিটার্নে ভুল তথ্য দিয়ে ভ্যাট ফাঁকি দিয়ে আসতেছে, তাহলে ওই ব্যক্তি রিটার্ন 9.1 এবং 9.2 যাচাই বাছাই করে ভ্যাট কর্তৃপক্ষ অনিয়ম মামলা দাখিল করতে পারে। তাহলে কোনো ব্যক্তি আবার যদি হ্রাসকারী বৃদ্ধিকারী আপনার এই সমন্বয়ের ক্ষেত্রে যদি অনিয়ম করে থাকে, সেক্ষেত্রে তার মামলা হতে পারে। কোনো ব্যক্তি হচ্ছে ভ্যাট রিটার্ন আপনার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার কথা ছিল, সঠিক সময় সেখানে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট না নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে, তারপরে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার পরেও তারা রিটার্ন দাখিল করে না, তারা হচ্ছে বিভিন্ন মূল্য ঘোষণা না দিয়ে, অর্থাৎ 4.3 বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান এরা কি করে, মূল্য ঘোষণা না দিয়ে সাধারণত রিয়াত নিয়ে থাকে। তারপরে বিভিন্ন ধরনের অডিট বা নিরীক্ষা হয়ে থাকে। তারপরে একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যদি ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, তাহলে 12.1 মাধ্যমে আপনার হচ্ছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম মামলা হতে পারে। তারপরে কাস্টমস আইনে বহুবিধ মূল্য ঘোষণা আপনার হচ্ছে কাস্টমস আইনের সাথে দেখা যাচ্ছে মিসডিক্লারেশনের কারণে মামলা হয়ে থাকে, এইচএস কোডের কম বেশির কারণে মামলা হয়ে থাকে। মামলার আসলে কর নির্ধারণ ধারা 73 মোতাবেক বিভিন্ন কারণে কর নির্ধারণ হতে পারে। ভ্যাট আইনে, কাস্টমস আইনেও বিভিন্নভাবে কর নির্ধারণ হতে পারে। তো এই কর নির্ধারণ হয়ে গেলে সাধারণত মামলাকারী কর্মকর্তারা কি করে, ওই প্রতিষ্ঠানকে সর্বপ্রথম শোকজ নোটিশ জারি করা হয়। শোকজ নোটিশ জারি করার পরে তাদেরকে সময় দেওয়া হয় বিভিন্নভাবে এই মামলার বা এই অনিয়ম মামলার হচ্ছে তারা যদি সাধারণত দেখা যায় যে দীর্ঘ সময় ধরেই বিভিন্ন মামলার আইনি প্রসিডিওর চলতে থাকতে বিভিন্ন ধরনের শুনানির মাধ্যমে যদি ওই মামলাটি নিষ্পত্তি না হয়ে থাকে, তাহলে কি হয়ে থাকে, এই মামলার হচ্ছে একসময় গিয়ে চূড়ান্ত একটা কর নির্ধারণে নোটিশ জারি করে দেওয়া হয়, মামলা নিষ্পত্তি করে দেওয়া হয়। তখন এই মামলাটি কাস্টমস আইনে হোক বা ভ্যাট আইনে হোক, এই মামলাটি আসলে ওই প্রতিষ্ঠানটি যখন মানতে নারাজ হয়, অর্থাৎ ভ্যাট কর্মকর্তা কর্তৃক যে আদেশটি প্রদান করা হয়, সে আদেশটির বিরুদ্ধে যখন সংক্ষুব্ধ হয়, ওই মামলাটির তারা মেনে নিতে চায় না। হয়তো সাপোজ ভ্যাট কর্মকর্তাগণ 1 কোটি টাকার মামলার একটা চূড়ান্ত দাবিনামা জারি করেছে, ওই প্রতিষ্ঠান যদি মনে করে না আমার এখানে আপনার 50 লক্ষ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে বা এটা আসলে মিথ্যা মামলা হয়েছে, তাহলে ওই প্রতিষ্ঠান চাইলেই তারা আপিল করতে পারে। প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপিল করতে চায়, আপিলের প্রসিডিউরটা কি হবে? যদি ভ্যাট অফিস থেকে সাধারণত অতিরিক্ত কমিশনার থেকে নিম্ন পর্যায়ের, অর্থাৎ সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার যদি কোনো মামলার চূড়ান্ত আপনার হচ্ছে দাবিনামা জারি করে, তাহলে আপনি আপিল কোথায় করবেন এবং কমিশনার বা মহাপরিচালক যদি কোনো চূড়ান্ত দাবিনামা জারি করে, তাহলে আপিল কোথায় করা যাবে, এই বিষয়টা হচ্ছে প্রথম যে বিষয়। এখন প্রশ্ন হলো যে আপিল আসলে করতে গেলে দুইটি বিষয় লক্ষণীয়। সেখানে হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 95 অনুযায়ী, অর্থাৎ বকেয়া করের যদি চূড়ান্ত দাবিনামা জারি হয় বকেয়া কর আদায়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে আপিল করা যায় না। আর কাস্টমস অ্যাক্ট 1969 এর ধারা 82 এবং 98 ধারায় যদি কোনো মামলা বা অনিয়ম মামলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপিল করা যায় না। তাহলে আপনার হচ্ছে এই ক্ষেত্র ব্যতীত যখন কোনো অনিয়ম মামলা হয়, সেই মামলা যদি চূড়ান্ত দাবিনামা জারি হয়, সেই দাবিনামার বিরুদ্ধে যদি সংক্ষুব্ধ হয়ে কেউ আপিল করতে চায়, তাহলে আপিল করা যায়। প্রশ্ন হলো রাজস্ব কর্মকর্তা থেকে তদূর্ধ্ব কর্মকর্তাগণ, অর্থাৎ অতিরিক্ত কমিশনার পর্যন্ত যদি কোনো চূড়ান্ত দাবিনামা জারি হয়, তাহলে সাধারণত আপিল কমিশনারেট বরাবর আপিল করতে হয়। আপিল কমিশনারেট বরাবর আপিল করতে হয়, অর্থাৎ ওই আদেশে লেখা থাকে যে আপনি আসলে কোথায় আপিলটা করতে পারবেন।
এখন প্রশ্ন হলো যে আপিল যখন একটা রায়, চূড়ান্ত রায় দেওয়া হয়, এই চূড়ান্ত রায় যখন দেওয়া হয় তখনই লিখে দেওয়া হয় যে 90 দিনের মধ্যে আসলে ওই ব্যক্তি কি করতে পারবে, আপিল করতে পারবে। সেটা কোথায়, আপিল কমিশনারেট বরাবর। অর্থাৎ 1 কোটি টাকার নিম্নে যদি কোনো মামলা হয় সেখানে ভ্যাট আইনে অতিরিক্ত কমিশনার মহোদয় থেকে রাজস্ব কর্মকর্তা পর্যন্ত এই আদেশ দিলে আপিল কমিশনারেটের নিকট আপিল দায়ের করতে হবে। তাহলে আপনি আসলে আপিল দায়েরের ক্ষেত্রে কতটুকু সময় পাবেন? আপিল দায়েরের ক্ষেত্রে সময় পাবেন হচ্ছে, আপিল আমাদের চূড়ান্ত রায় হয়ে যাওয়া 90 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, যদি কোনো ব্যক্তি আসলে যৌক্তিক কারণ দেখাইতে পারে, অর্থাৎ আপনার হচ্ছে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারে, কোনো দুর্ঘটনায় আক্রান্ত হতে পারে, কোনো মহামারীতে আপনার সে ব্যক্তিটি আপনার আক্রান্ত হতে পারে, যৌক্তিক কোনো কারণে 90 দিন নয়, সেখানে 90 দিনের অতিরিক্ত হিসেবে আরো 60 দিন আপিল দায়ের করার সুযোগ দেওয়া যায়। তো সেটা হচ্ছে আপিল কমিশনার মহোদয় এই সুযোগটা প্রদান করবেন, সেটা যৌক্তিক কারণ মনে করলে। তারপরে হচ্ছে এখন আপনাকে যদি আপিল করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনাকে তর্কিত আদেশ, অর্থাৎ আপনার সাপোজ আপনার 50 লক্ষ টাকার একটা মামলার চূড়ান্ত দাবিনামা জারি করা হয়েছে, তো এই 50 লক্ষ টাকা জরিমানা ব্যতীত তর্কিত যে আদেশটা, এই দাবিকৃত করের আপনাকে দাবিকৃত করের 20% মূল্য সংযোজন কর সম্প্রসারণ আইন 2012 এই আইনের অধীনে যদি কোনো মামলা হয় তাহলে 20% অর্থ পরিশোধ করে আপিল দায়ের করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে সাধারণত দেখা যায় যে আপিল দায়ের করার পরেই, সাধারণত 7 দিনের মধ্যেই আবেদন পাওয়ার পরেই আপিল কমিশনার মহোদয় কি করেন, একটা শুনানির, উভয় পক্ষকে শুনানিতে ডেকে, অর্থাৎ রাষ্ট্রপক্ষ যে মামলা করেছে সেই রাষ্ট্রপক্ষ এবং প্রতিষ্ঠানকে তখন হচ্ছে শুনানির সুযোগ প্রদান করা হয়। এইভাবেই কয়েকটি শুনানির মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যে মামলাটি হয়েছিল সেই মামলাটি সংক্ষুব্ধ হয়েছে, অতিরিক্ত কমিশনার থেকে নিচের দিকে রাজস্ব কর্মকর্তা পর্যন্ত এই মামলায় সংক্ষুব্ধ হলে ওই ব্যক্তি কি করতে পারবে, আপিল করে 20% টাকা জমা দিয়ে তারপরে বিভিন্ন শুনানির সুযোগ প্রদান করা হয়। এই সুযোগ প্রদানের ফলে সে এই আপনার হচ্ছে শুনানি দিয়ে যদি সেখান থেকে সেই রায়টি, অর্থাৎ আপিল কমিশনার মহোদয় এই রায়টি হচ্ছে 1 বছরের মধ্যেই কার্যকর করতে হবে, কার্যটি নিষ্পত্তি করতে হবে। তখন এই 1 বছরের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার পরে যখন সেখানেও আপিল কমিশনার মহোদয়ের চূড়ান্ত আদেশেও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে আপিলের ট্রাইব্যুনাল রয়েছে, হাইকোর্ট রয়েছে, সেটা অন্য ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো, তো রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার মহোদয় যে আদেশগুলো, রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার মহোদয় যে আদেশ জারি করেন, যে চূড়ান্ত দাবিনামা জারি করেন, সেখানে আপিল কমিশনার মহোদয়ের নিকট আপিল করা যায় 20% অর্থ জমা দিয়ে। কিন্তু যদি কোনো কমিশনার মহোদয় এবং আপনার হচ্ছে অতিরিক্ত মহাপরিচালক মহোদয় যদি কোনো মামলা, অর্থাৎ 1 কোটি টাকার উপরে হলেই সাধারণত কমিশনার মহোদয় সাধারণত চূড়ান্ত কর নির্ধারণ করে থাকে। তো 1 কোটি টাকার উপর হলে যখন কমিশনার বা মহাপরিচালকগণ যে মামলাগুলো করে, এখন এই মামলার যদি আপনি আপিল করতে চান তাহলে আপনি আপিল কোথায় করতে হবে? সেই ক্ষেত্রে আপিল করতে হবে আপিলাট ট্রাইব্যুনালে, অর্থাৎ আপনার হচ্ছে অতিরিক্ত কমিশনার পর্যন্ত আপিল কমিশনারেটের নিকট আপিল কমিশনারের কাছে আপিল করতে হবে। এবং পরবর্তীতে যখন 1 কোটি টাকার উপরে মামলা হয়, সেই মামলাগুলো নতুন আইনে মূল্য সংযোজন কর সম্প্রসারণ আইন 2012 এর অধীনে যখন মামলা হয়, কমিশনার বা মহাপরিচালকগণ যখন মামলা করে থাকেন, এই মামলাগুলো আসলে নিষ্পত্তি করার জন্য, আপিল করার জন্য আপনাকে প্রতিষ্ঠানকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপিলাট ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যায়। সেটাও ওই বরাবরের মতোই, অর্থাৎ চূড়ান্ত দাবিনামা জারি যখন হয়ে যায়, চূড়ান্ত দাবিনামা জারির 90 দিনের মধ্যেই এই আপিলটুকু করতে হবে। তো এই আপিল যদি 90 দিনের মধ্যে করতে কোনো ব্যক্তি ব্যর্থ হয় এবং যৌক্তিক কোনো কারণ দেখাতে পারে, যৌক্তিক কারণ অর্থাৎ ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে, তারপরে হচ্ছে সাপোজ কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারে, এরকম যৌক্তিক কোনো কারণে সে আপিল করতে পারে নাই 90 দিনের মধ্যে, তাহলে আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মহোদয় কি করতে পারেন, তাকে আরো 60 দিনের একটা আপিল দায়েরের সুযোগ প্রদান করতে পারেন। 90 দিনের পরে আরো অতিরিক্ত 60 দিন দিতে পারেন। এখন প্রশ্ন হলো, বরাবরই আগের মতোই, অর্থাৎ তর্কিত আদেশ জরিমানা ব্যতীত, যদি সাপোজ সেখানে 1 কোটি টাকার একটা দাবিনামা জারি হয়েছে, তাহলে 1 কোটি টাকা আপনি যখন এই দাবিনামার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আপিল করতে চায়, তাহলে অবশ্যই তাকে 20% টাকা, অর্থাৎ 1 কোটি টাকা হলে 20 লাখ টাকা পরিশোধ করে আপিল দায়েরের সুযোগ প্রদান করা হয়।
তো যখন কোনো ব্যক্তি আপিল দায়ের করে সেই সময় আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মহোদয় চাইলে কিন্তু অন্তর্বর্তীকালীন কর আদায়ের এটা একটা স্থগিতাদেশ দিতে পারেন, যে যেহেতু ওই ব্যক্তি আপিল দায়ের করেছে সেই ক্ষেত্রে তিনি আপিল ট্রাইব্যুনালের যে প্রেসিডেন্ট মহোদয় উনি চাইলে একটা কর আদায়ের ক্ষেত্রে স্থগিতাদেশ দিতে পারেন। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে উনি যদি 6 মাসের মধ্যে আদেশটি তুলে না নেয়, তো আদেশ তুলে না নিলে 6 মাস অতিবাহিত হইবার পরেই এই স্থগিতাদেশটি অকার্যকর হয়ে যায় এবং বরাবর আগের মতো ভ্যাট আদায় কার্যক্রমটা শুরু হয়ে যায়। এখন যদি আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মহোদয় যদি আপনার 2 বছরের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি না করতে পারেন, তাহলে এই আপিলটি আসলে প্রতিষ্ঠানের পক্ষে চলে যাবে। কি যাবে, যে 2 বছর আপিলেট ট্রাইব্যুনালে এই আপিলটি দায়ের করা হয়েছিল, আপিল করার পরে ট্রাইব্যুনাল থেকে 2 বছর অতিবাহিত হওয়ার পরেও যখন এই মামলাটি নিষ্পত্তি না হবে, তখন আপিলেট ট্রাইব্যুনাল কর্তৃক এই আপিলটি মঞ্জুর করা হয়েছে বলে আপনার গণ্য হবে। তাহলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কোনো মামলার যখন আপিলেট ট্রাইব্যুনাল আপিল করা হয় তাহলে সেটা 2 বছরের মধ্যে অবশ্যই শেষ করতে হবে, না হলে এই আপিলটি প্রতিষ্ঠানের পক্ষে মঞ্জুর হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয়, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দৈব দুর্বিপাক বা যুদ্ধের কারণে কিন্তু আসলে আপিলেট ট্রাইব্যুনালের যে 2 বছরের সময়সীমা, এইটা কিন্তু নিষ্পত্তির সময়সীমা আদেশ দ্বারা কিন্তু এটা বৃদ্ধি করা যায়। এই আদেশ দ্বারা বৃদ্ধি করার ক্ষেত্রে যৌক্তিক কিন্তু কারণ প্রয়োজন হবে। তো এখন প্রশ্ন হলো যে সাধারণত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপিল করতে গেলে 20% টাকা নতুন আইন, এই মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর অধীনে প্রতিষ্ঠানকে 20% টাকা জমা দিয়ে আপিল করতে হচ্ছে। কিন্তু যদি ভ্যাট কর্মকর্তাগণ এই ক্ষেত্রে আপিল করতে চায়, তাহলে রাষ্ট্রপক্ষ আর কি আপিল করতে চায়, তাহলে তাদের আসলে এই কোনো টাকা পরিশোধ করতে হবে না। রাষ্ট্রপক্ষ চাইলে যদি সংক্ষুব্ধ হয়, রাষ্ট্রপক্ষ সেখানে আপিল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার আপিলেট ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, তাহলে তারা কোথায় যাবে? তাহলে তারা হাইকোর্টে গিয়ে আপিল করবে। তো আপিলেট ট্রাইব্যুনালের আদেশেও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রপক্ষ, তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্টে ধারা 124-এর অধীনে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন ধারা 124-এর অধীনে হাইকোর্টে আপিল দায়ের করা যাবে। এখন প্রশ্ন হলো যে হাইকোর্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, হাইকোর্টে নতুন করে আপনার আপিল করতে গেলে সেখানে আবার 10% অর্থ জরিমানা ব্যতীত পরিশোধ করে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। তো ধারা 124-এ হাইকোর্টের এই আপিল দায়ের করার পরে নির্দিষ্ট সময়সীমা, এই ক্ষেত্রে বিস্তারিত এখানে আলোচনা করা হয়নি। তাহলে মূল বিষয় হচ্ছে ভ্যাট কর্তৃপক্ষ যখন একটা প্রতিষ্ঠানের অনিয়ম মামলা হয়ে থাকে, এই অনিয়ম মামলা হলে সাধারণত আপিল করার প্রয়োজন পড়তে পারে কোনো প্রতিষ্ঠানের। তাহলে রাজস্ব কর্মকর্তা থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত ব্যক্তি যখন কোনো আদেশ জারি করে, সেই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল কমিশনারের নিকট আপিল করতে হবে ধারা 121 মোতাবেক। এবং পরবর্তীতে যদি অতিরিক্ত কমিশনারের উপরে, অর্থাৎ কমিশনার বা মহাপরিচালক যখন কোনো আদেশ জারি করে থাকে 1 কোটি টাকার উপরে মামলা হলে, সেই ক্ষেত্রে আপিলেট ট্রাইব্যুনাল বরাবর আপিল করতে হয় 20% টাকা অর্থ পরিশোধ করে। এবং আপিলেট ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধেও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, তাহলে সে ওই ব্যক্তি চাইলে হাইকোর্টে আরো 10% টাকা জমা দিয়ে সেটা আপিল করতে পারে। এ হলো আপিলের প্রসিডিওর। তাহলে কোনো ব্যক্তি যদি সচেতন হয় এবং নিয়মিত তার যদি কোনো নির্দিষ্ট ডকুমেন্টস থাকে ওই মামলার বিরুদ্ধে, যে না আমি এই মামলার সংক্ষুব্ধ হচ্ছি, অর্থাৎ এটা মানি না, তাহলে এই ব্যক্তি চাইলেই সে আপিল করে সেখান থেকে সুষ্ঠু একটি রায় নিয়ে আসতে পারে। তো ধন্যবাদ সকলকে। যদি আমার কোনো কিছুতে ভুল হয়ে থাকে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।